রাতের বেলায় আমি তখন রেল মিনিস্টার ছিলাম। দিদি নাকি রাতের বেলায় সে নাকি রেল মিনিস্টার ছিল। বলছি দিদি দিনের বেলায় তাহলে কে রেল মিনিস্টার ছিল? রাতের বেলায় খবর পেলাম। আর তোমার কাছে সবসময় ফোনগুলো রাতে কেন আসে? তুমি দিনের বেলা কি ঘুমিয়ে থাকো আর রাতের বেলা কি জেগে থাকো? তুমি কি নিশাচর প্রাণী? আমরা তোমার অনেক গুণ দেখেছি, সেই গুণগুলোর ভেতরে তো এই গুণগুলো আমরা জানতে পারিনি। আজকে আমরা জানলাম যে তুমি কোন ধরনের প্রাণী। তুমি হচ্ছে নিশাচর প্রাণী। বলেন কি? আজকে এই নিশাচর প্রাণীকে নিয়ে কথা হবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আরে হ্যাঁ ভাই হ্যাঁ। গোপীনাথপুর শিহর বিজেপি দখল করে নিয়েছে। সেই রাতে আমি মিদনাপুরের শিরোমণি হোটেলে ছিলাম, ছোট্ট একটা ট্যুরিজম হোটেল। আমরা রাতে রওনা দিলাম। বলছি দিদি যখন রেল মিনিস্টার হয়েছিল তখন রাতের বেলা ইলেকশন হয়েছিল, আর দিদি যখন রেল মিনিস্টার হয়েছিল তখন রাতের বেলাতেই ফোনগুলো চলতো, দিনের বেলা ফোনগুলোর কোনো টাওয়ারই থাকতো না। দিদি এইরকম একজন শান্তশিষ্ট ভদ্র বিশিষ্ট নিষ্ঠ লোক। রওনা দিয়ে যখন এসে পৌঁছালাম, দেখলাম মানুষ, তৃণমূল কংগ্রেস কর্মীরা আতঙ্কে গঙ্গা পুকুরের জলের মধ্যে গলা পর্যন্ত ভেজানো অবস্থায় দাঁড়িয়ে আছে। আমি শুধু এই ভাষণগুলো শুনি আর মনে মনে ভাবি যে ভগবান কি করতে তুমি আমাদেরকে বাংলায় জন্মগ্রহণ করালে, আর যদিও করালে তাহলে বাংলা ভাষায় কেন পড়ালে? আমরা যেন বাংলা ভাষা বুঝতেই না পারতাম। মানুষের এবং মানুষ তৃণমূল কংগ্রেসের কর্মী না, মানে মানুষ ছাড়াও গরু ছাগল এরকম অনেক রকমের পশু পাখি এরা সবাই তৃণমূল করে। দেখো তৃণমূল দলটা তো এতটাও ছোট নয়। ফিরহাদ হাকিম বলেছিলেন যে একটা যদি জোরে ঢিল ছোটা হয়, ঢিলটা যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত তৃণমূল কংগ্রেস। আবার তুমি যদি দেখো যে কেউ একজন চুরি করছে, সে যত দূর পর্যন্ত পালাবে দৌড়ে তত দূর পর্যন্ত তৃণমূল কংগ্রেস। আবার পার্থ চ্যাটার্জি যখন টাকা তুলছিল, যাদের যাদের কাছ থেকে টাকা তুলেছিল, যারা তাকে টাকা দিয়েছিল এবং যাদের যাদের চাকরি চলে গেছে, সবাই তৃণমূল কংগ্রেস। কোনো জায়গায় কোনো রেপ হলে সেটাও তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস যদি এরকম খারাপ কাজ করে তো রাতের বেলায় জলে কেন? ওদেরকে অ্যাসিডের ভেতরেও বসে থাকতে হতে পারে। বেরোনোর সময় হয়তো হাড়গুলোই বেরোবে, চামড়া তো সব ক্ষয়ে ক্ষয়ে পড়ে যাবে। কোথাও আগুন জ্বলছে, মদ মাংস রান্না হচ্ছে, সিপিএম আনন্দ করে খাচ্ছে, আর আমাদের ছেলে মেয়েরা পুকুরের মধ্যে কাদায় ডুবে বসে আছে। আমাকে দেখে আস্তে করে বলছে, দিদি আমরা এখানে, আমাদের বাঁচান। এক মিনিট, এখনই বললে যে বিজেপি নাকি দুটো গ্রাম দখল করে নিয়েছে, তারপরে বলছো এখন মদ মাংস রান্না হচ্ছে, সিপিএম নাকি আনন্দ করে খাচ্ছে। আরে যদি বিজেপি দখল করে নিয়েছে তাহলে সিপিএম কেন আনন্দ করবে? বিজেপির সঙ্গে জোট তো ছিল তোমার, তুমিই তো বিজেপিকে এখানটা হাত ধরে এনেছিলে, তো সিপিএম এর এখানে কি আনন্দ? ভাই মিথ্যে কথা বলতে বলতে এমন এক সময় এক একটা মিথ্যে বেরিয়ে যায় যেটা সাধারণ মানুষ বুঝে যায় যে এটা পুরোটাই ঢপ। আর একটা জিনিস হচ্ছে মদ মাংস নিয়ে যখন কথা হলো, আমার এত দূর পর্যন্ত জ্ঞান হওয়া পর্যন্ত আমি দেখেছি যে সিপিএম এর একটাও নেতা তারা কোনোদিন মদ খায় না বা মাংস খায় না কোনো দল জিতলে বা কোনো কিছু হলে। তোমাদের দল জিতলে আমরা দেখেছি সকেট বোমা ব্যবহার হয়, তোমাদের দল জিতলে আমরা দেখেছি মদ এবং মাংস, সেগুলো তোমাদের রীতিতে আছে। এবং বিজয় মিছিলের সময় সব উদ্দাম নৃত্য করে মদ খেয়ে, সেটা তোমার দলেতেই হয়, অন্য কোনো দলে হয় না দিদি। দেখো তারা যে জলের ভেতরে লুকিয়ে বসেছিল সেটা কিন্তু দিদি দেখতে পেয়ে গেছিল, কারণ দিদি হচ্ছে নিশাচর প্রাণী। দিদি রাতের বেলায় ঘুরে বেড়ায়, দিদি দিন কানা, মানে দিনের বেলায় দিদি দেখতে পায় না, রাতের বেলাতে ভালো করে দেখতে পায়। তো দিদি যখন অন্ধকারে গাড়ি নিয়ে যাচ্ছিল তখন চারদিকে তাকাতে তাকাতে যাচ্ছিল, কোথায় আছে কোথায় আছে। তখন তারা চুপ করে বললো দিদি আমরা এখানে, আর সেটা কিন্তু দিদির কানে চলে গেল। দিদি তখনই মেশিন এনে পুকুরে সব জল মারলো, দিয়ে তাদের গা হাত পা মুছিয়ে তাদেরকে ভালোভাবে খাইয়ে দাইয়ে ঘর পাঠিয়ে দিয়ে এলো। দিদির মতো মানবিক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে একটাও নেই। দিদি হচ্ছে আমাদের সর্বসেরা মুখ্যমন্ত্রী। আজ যে সিপিএম সাধু সাজে আর সিপিএম এর হারমাদগুলো বিজেপির হারমাদ হয়েছে, আমার থেকে ভালো কেউ চেনে না। সত্যিই তো, পশ্চিমবঙ্গকে দিদির থেকে ভালো কে চেনে? আর এ যখন বলছে যে এখন সিপিএম এর হারমাদরা, বিজেপির হারমাদরা, তৃণমূলের হচ্ছে তাহলে মাওবাদীরা। কারণ আমরা দেখেছি বামফ্রন্ট আমলে তখন মাওবাদীদের উৎপাত অনেক বেড়েছিল, তাদেরকে টাকা ফান্ডিং করতো কে। আবার যখন তৃণমূল 2011-তে ক্ষমতায় এলো, তারপর থেকে প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করতে গিয়ে মমতা ব্যানার্জি
কিষাণজির কিছু টাকা ছিল অ্যাকাউন্টে, সেই টাকা নেওয়ার জন্য তিনি কিষাণজিকেও হত্যা করতে বাধ্য হয়েছিলেন। তো সেই কিষাণজি যখন এনকাউন্টারে মারা যান, তারপর থেকে আমরা দেখেছি টুকটাক একটুখানি মাওবাদীদের উৎপাত হচ্ছিল। তারপর মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় এলেন, তখনই দেখলাম যে মাওবাদীরা হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেল। কারণ মাওবাদীরা তো চেয়েছিল উন্নয়ন, আর মাওবাদীরা সরকারের যে অত্যাচার ছিল সেই অত্যাচারের প্রতিবাদ করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে মামাটি মানুষের সরকার। এই সরকার যখনই এসছে তখন মানুষকে এত ভালোবাসা দিয়েছে যে তাদের ঘর বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব কিছু কেড়ে নিচ্ছে। এরা এতটা ভালো পার্টি। এসছিলাম মিটিং করতে চমকাইতলা। চমকাইতলাটা কোথায়? আরামবাগের জয়রামবাটি কামাল পুকুর দিয়ে আধ ঘন্টাকের এই চমকাইতলা মিদনাপুরের। সিপিএম কি করত? ওই চমকাইতলার ওখানে গড়বেতা থেকে আর এখান পর্যন্ত মাটির নিচে একটা সুড়ঙ্গ করে রেখে দিয়েছিল। মানুষ খুন করত আর সেই সুড়ঙ্গ দিয়ে জল দিয়ে মানুষকে ভাসিয়ে দিত, তার কোনো জীবন পাওয়া যেত না খুঁজে। তো আমাদের এখানটা একটাই প্রশ্ন, যে দিদি যখন দেখেছিল সেই সুড়ঙ্গ, বা দিদি যখন সেই সুড়ঙ্গের কথা জানে, তো দিদি তখন কোর্টে কেন কেস করলো না? বা দিদি তখন প্রত্যেকটা একটা ইঁদুর মারা গেলেও দিদি সিবিআই তদন্ত চাইতো। যখন দিদি দেখলো যে এখানটায় সুড়ঙ্গ আছে বা সিপিএম সরকার এত পরিমাণে অত্যাচার করছে, মানুষকে মেরে ভাসিয়ে দিচ্ছে, তখন দিদি সিবিআই তদন্ত কেন চাইলো না? দিদি সিঙ্গুরের জন্য আন্দোলন করতে পারলো, দিদি তাপসী মালিককে ফাঁসাতে পারলো, দিদি টাটাদেরকে তাড়ানোর জন্য এত কষ্ট করলো। তো দিদি এই মানুষগুলোকে মেরে ফেলছিল, তার জন্য দিদি কিছু করতে পারছিল না। মানুষকে জল দিয়ে সুড়ঙ্গে ভাসিয়ে দিচ্ছে। ওই সুড়ঙ্গ তো তাহলে এখনও থাকার কথা। আমরা তো কখনো ওই সুড়ঙ্গের কথা শুনিনি। বা তুমি পশ্চিমবঙ্গের মানুষের জন্য ওই সুড়ঙ্গটা খুলে দাও, যে সিপিএম সরকারের অত্যাচারে মানুষের এইরকম খারাপ দুর্দশা ছিল সে সময়। তো সেগুলো দেখানোর জন্য মানুষকে খুলে দাও। এটা তো একটা ঐতিহাসিক মুহূর্ত। আর তোমার মিথ্যেগুলো হচ্ছে আরও বেশি ঐতিহাসিক। এগুলো ইতিহাসের পাতায় অক্ষরে অক্ষরে লেখা থাকবে তোমার মিথ্যে। চমকাইতলা মিটিং করতে এলাম। অজিত পাজাও সেদিন আমার সাথে ছিলেন। অজিত পাজাও মন্ত্রী ছিলেন, আমিও মন্ত্রী ছিলাম। আমার কাছে হঠাৎ খবর এলো ডেকোরেটর আসছে না। সিপিএম কে মাইক লাগাবে, মাইক ম্যানকে বলে দিয়েছে মাইক হবে না, ডেকোরেটর আসছে না। আমরা কলকাতা থেকে একটা ডেকোরেটর নিয়ে এলাম, মাইক ম্যান নিয়ে এলাম। মিটিং করতে করতে ছোট্ট স্টেজের মতো হলো, আমাদের স্টেজ কেটে দিল। এবার আমি তো চলে এলাম জয়রামবাটি কামার পুকুরের ওখানে একটা মিউনিসিপ্যালিটি একটা ছোট্ট গেস্ট হাউস ছিল 2-3 জনের থাকার। আমি সেখানে চলে এলাম। হঠাৎ খবর পেলাম অজিত পাজার ওপরে ওরা গুলি চালাচ্ছে, অজিত পাজাকে আটকে দিয়েছে। বলছি দিদি, একটা কথা জানার আছে, যে তুমি বলছো সিপিএম নাকি তোমাদেরকে সহযোগিতা করেনি, সিপিএম সরকার নাকি তোমাদেরকে মাইক আনতে দেয়নি, ডেকোরেটর আনতে দেয়নি, তোমরা সব কলকাতা থেকে নিয়ে এসেছিলে। তারপরে সিপিএম সরকার কী করে তাদেরই দখলের মিউনিসিপ্যালিটির অফিস বা গেস্ট হাউস তোমাকে দিল থাকার জন্য? তারপরে তুমি যখন বলছো যে অজিত পাজার কথা, তার উপরে নাকি সিপিএম সরকার গুলি চালিয়েছিল। আরে যদি সিপিএম সরকার তার উপরে গুলি চালিয়েছিল, তাকে হসপিটালে নিয়ে যেতে। তুমি হসপিটালে না নিয়ে গিয়ে তোমার সাথে নিয়ে এলে, মানে মানুষটাকে মারতে চাইছিলে? তোমার প্ল্যানটা কী ছিল? এগুলো দেখো দিদি, মিথ্যে কথা বলতে বলতে তুমি এমন জায়গায় এসে পৌঁছাচ্ছ না, ধীরে ধীরে আমার ইন্টারেস্ট কমে যাচ্ছে তৃণমূলের প্রতি। আমি আর কোতোয়াল করবো না। মারা অজিত পাজা তখন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার। আমি তখন ছুটে গেলাম এবং অজিত পাজাকে সাথে করে নিয়ে এলাম। এপারে অজিত পাজার গাড়ি, মাঝখানে একটা খাল, আর ওপারে সিপিএমের লোকেরা বন্দুক নিয়ে দৌড়চ্ছে। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে খাল ওই বয়ে চলে যায়। মানে এই পারে হচ্ছে অজিত পাজা, ওই পারে হচ্ছে সিপিএম, মাঝে পড়ে গেছে দিদি। তো দিদি এই গানটা গাইছিল। তারপরে দিদি বললো যে ও নৌকাওয়ালা, আমাদেরকে ওই পারে ছেড়ে দেবে, অজিত পাজাকে মারতে আসছে সিপিএমের লোকেরা, তাদেরকে তোমরা একটু মারতে দেবে। কারণ দিদি হচ্ছে দয়াময়ী, কেউ যদি কিছু করতে চায় দিদি বাধা দিতে পারে না। দিদি খুব দয়াময়ী, একজন মমতাময়ী একজন মানুষ। ঠিকই শুনছো, ভুল কিছু শোনো। আমি অজিতদাকে বললাম আপনি এগিয়ে যান, সব গাড়ি আটকে আছে, সব গাড়ি ছেড়ে তবে আমি যাব। আমি দেখলাম ঝাঁকে ঝাঁকে বন্দুকের গুলি আসছে। এপার থেকে বললাম চালা চালা, যত বন্দুক আছে চালা, আমি এখান থেকে সরবো না, আমি সবাইকে নিয়ে তারপরে যাব। সিপিএম সরকার খালের উল্টো দিক থেকে বন্দুক চালাচ্ছিল, বা সিপিএমের হারমাত বাহিনী খালের উল্টো দিকে ছিল, সেখান থেকে ঝাঁকে ঝাঁকে গুলি ছাড়ছিল। আর আমাদের দিদি সেখানটায় অকুত হয়ে দাঁড়িয়েছিলেন। বলছি দিদি, তোমার গায়ে কি বুলেট প্রুফ জ্যাকেট ছিল? তোমাদের দলে তো কেউ একজন মারাও যায়নি। তুমি এখন সিপিএমের উপরে দোষ দিচ্ছ যে সিপিএম সরকার নাকি তোমাদেরকে এইরকমভাবে হেনস্থা করেছে। তো দিদি তোমাকে একটা কথা বলি, যে চাপের নাম বাপ, এটা জানো তো? মরণের ভয় সবার আছে। সিপিএম সরকার তোমাকে এতবার মেরেছে, তারপরেও নাকি তুমি এখানটায় এসে দাঁড়িয়ে
মানুষের সঙ্গে কথা বলছো। আসলে একটা জিনিস কিন্তু আমাদেরকে মানতেই হবে, তুমি মানুষের উন্নতির জন্য, মানুষের সেবা করার জন্য এসছো। যেরকম 26,000 জনের যে চাকরি চলে গেছে তাদের তুমি সেবা করছো, কি করে না তাদেরকে ভাঁওতাবাজি দিয়ে। তোমার যে সেবা এগুলো হচ্ছে ভাঁওতাবাজি দিদি। আর তুমি যে কথাগুলো বলছো তার একটা কথাও সত্যি নয়, ভিডিওটা দেখে মানুষজন বলবে। বেশ, আমিও দেখে নেব। এই সিপিএম আজকে গদ্দার হারমাত্রের সাথে গিয়ে হাত মিলিয়েছে বিজেপির সাথে। বিজেপির সব নেতা হচ্ছে সিপিএম এর ওই গুন্ডারা। মনে রাখবেন, এরা এলাকায় জিতলে ত্রাস করে দেবে, ত্রাস। আমাকে আর বলবেন না কেন এখানে আবার চমকাই তারা হলো, কেন এখানে আবার গোপীনাথপুর হলো। দেখো দিদি কিন্তু সবসময় সাবধান করে দিচ্ছে যে দিদি একমাত্র আমাদের পশ্চিমবঙ্গে শান্তি ফিরিয়ে এনেছে। সেই জন্য মুর্শিদাবাদে, মালদাতে কোনো রকমের কোনো গন্ডগোল হয়নি, এবং কোনো জায়গায় সকেট বোম ফেটে তৃণমূলের জপি জয় মিছিলের পরের দিন সকেট বোম ফেটে কোনো মেয়েও মারা যায়নি, কোনো ল কলেজে কোনো রকম কোনো ঘটনা ঘটেনি। অভয়া সে তো এমনি সিঁড়ি থেকে পড়ে মারা গেছে, তার সেরকম কিছু হয়নি। সিপিএমের পুলিশেরা তারা সেরকমভাবে টাকা তুলতে পারছিল না বলে, তৃণমূলের পুলিশেরা তারা হচ্ছে রাস্তায় টাকা তোলে না, মুখ্যমন্ত্রীর ভাইরা তারা চুরি করে না, পার্থ চ্যাটার্জি সে ওর পিতার সাথে কোনো রকমের কোনো সম্পর্কে জড়িত ছিল না, সে শুধু পকেট মারি করতে গেছিলো স্টেশনে, তাই ধরা পড়েছে। দিদি কিন্তু তোমাদেরকে বলেছে যে এরপরে কোনো কিছু গন্ডগোল যেন হলে আমাকে বলতে এসো না, কারণ দিদি কিন্তু ঠিকা নিয়েছে, সে পশ্চিমবঙ্গের সব মানুষকে বাঁচাবে, এমনভাবে বাঁচাবে যে পুরো পাতাল লোকে নিয়ে যাবে। পবিত্র ভূমি, রাসবিহারী বোস থেকে শুরু করে কেশবচন্দ্রনাথ থেকে শুরু করে সমস্ত পবিত্র মানুষের পবিত্র জায়গা কেশবচন্দ্রনাথ। তারপরে আমার বাড়ির কাছে থাকতেন পাড়ায়, এখনও ওদের বাড়িটা আছে। সে কি দিদি, তুমি সে বাড়িটা দখল নাওনি? যা, আরে প্রমোটিং করতে হবে তো, ওই বাড়িগুলো রেখে কী লাভ? কালীঘাটে এখন জায়গা জমির দাম অনেক, কারণ তুমি যে মুখ্যমন্ত্রী হয়েছে তারপর থেকে কালীঘাটের প্রত্যেকটা জায়গার দাম বেড়ে গেছে। তুমি কিন্তু এখন আবার বললেও না যে তুমি সেই বাড়িটা করে দিয়েছো তোমাদের পাড়ায়। দেখো তুমি যদি মানে দক্ষিণেশ্বরের কালী মন্দির করে দিতে পারো তাহলে তো তুমি ওই বাড়িটা করার তোমার কাছে কোনো রকম কোনো একটা বড় ব্যাপার নয়। দেখো দক্ষিণেশ্বরের কালী মন্দির সে বহু বছর আগে তৈরি, তখন তোমার জন্ম হয়েছিল কিনা সেটা আমরা জানি না, কিন্তু তুমি দক্ষিণেশ্বরের কালী মন্দির করে দেওয়ার দাবি করেছো, তো তাই বলে ফেললাম আর কি। কত পাতেলা! আমি আপনাদের অ্যালার্ট করলাম, একটু সতর্ক করলাম, আগামী দিন যদি রক্তারক্তি না চান, শুনুন, আমাদের কেউ বদমাইশি করলে আমি ডেকে তাকে দুটো থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে পারি। একদম ঠিক, একদম ঠিক বলেছো দিদি। তুমি একমাত্র যদি কেউ অন্যায় করে তাকে দুটো থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে পারো। সেরকম করে সন্দীপ ঘোষ যখন আরজিকর মেডিকেল কলেজটা তার বাপের সম্পত্তি মনে করেছিল, তখন তুমি সন্দীপ ঘোষের নামে যে এত যে অভিযোগ এসেছিল, সেই ঠিক তখনই তোমারই তুমি তো স্বাস্থ্যমন্ত্রী তাই না, তোমার স্বাস্থ্য দপ্তর তাকে কলকাতা মেডিকেল কলেজের একজন অধ্যক্ষ বানিয়ে পাঠালো। তো তোমার দয়া আর তোমার যে ভাবনা চিন্তা সেগুলো নিয়ে মানুষের আর কোনো সংশয় নেই। যেই রাজন্না হালদার সে 21শে জুলাইতে হাড় হাড় মমতা, ঘাড় ঘাড় মমতা কী সব ভাষণ দিয়েছিল, সেই রাজন্না হালদারকে তুমি সাসপেন্ড করলে, কারণ কি না সে আর তার হাজব্যান্ড মিলে একটা ওয়েব সিরিজ বানিয়েছিল অভয়াকে নিয়ে। তো তোমার ভাবাবেগে কোথায় সেটা আঘাত করলো, তুমি তাকে পার্টি থেকে সাসপেন্ড করে দিলে। এখন সেই রাজন্না হালদার তোমার বিরুদ্ধে কথা বলছে দিদি। তোমাদের তৃণমূলে নাকি বহু ধর্ষক আছে, তুমি তার প্রতিবাদ করবে না? তুমি জানো না, তুমি শোনোনি? আচ্ছা, তা হতেই পারে। আচ্ছা চিজ মারি তুমি। মানুষের ওপর কেউ যদি অত্যাচার করে, কিন্তু বিজেপি সেটা করবে না। সব সিপিএম এর হারমাদ আজকে বিজেপি হয়ে গেছে, টাকা দিয়ে ভোট কিনছে, কাউকে 5,000, কাউকে 10,000, কাউকে 15,000, আর কাউকে 20,000। না না দিদি, এত টাকা কোথায় পাবে? দেখো 500 টাকা, 1000 টাকা এই যে মানুষ পাচ্ছে তাতেই খুশি আছে মানুষ। সিপিএম সরকার যদি 15,000 টাকা দিত তাহলে সিপিএমই জিতে যেত, বিজেপি যদি 15,000 টাকা দিত তাহলে বিজেপি জিতে যেত। তোমার কাছে টাকা আছে তাই তুমি মাসে 1,000 টাকা এবং মুসলিমদেরকে 1,500 টাকা করে দিচ্ছ। হিন্দুদের যারা ব্রাহ্মণ আছেন তাদেরকে 2,000, মুসলিম তাদেরকে 1,000 টাকা এবং মুসলিমদেরকে 2,500 টাকা। দেখো তোমার কাছে বহু টাকা আছে দিদি, তার কারণ হচ্ছে কোনো একটা মানুষ দাঙ্গা করতে গিয়ে মারা গেলে তার পরিবারকে 10 লক্ষ দেওয়া হবে, কোনো একটা পরিবারের কোনো একজন বাইরে বিদেশে গিয়ে মারা গেলে, কোনো একটা পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে মারা গেলে, তখন তাকে বলছো আমি তোমাদের পরিবারকে 5 লাখ টাকা করে নগদ দেবো। তো এত টাকা তোমার কাছেই থাকতে পারে, বাইরে কারোর কাছে থাকতে পারে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আর আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমি বলবো, অনেক কষ্ট করে এই আরামবাগ উদ্ধার করা হয়েছে। একদম দিদি ঠিক কথা বলেছো। আরামবাগ তো ইংরেজদের আমলে ছিল তাই না, তাই আরামবাগকে অনেক কষ্টে তুমি উদ্ধার করেছো, কারণ স্বাধীনতা সংগ্রামীদের দেখতে তুমি সেলুলার জেলে গেছিলে, তো তোমার জন্ম নিশ্চয়ই স্বাধীনতার সময় হয়েছিল। তো দেখো আরামবাগকে তুমি ইংরেজদের কবল থেকে মুক্তি দিলে, তোমার যে অবদান পশ্চিমবঙ্গের ইতিহাসে সেটা তার অক্ষরে অক্ষরে লেখা থাকবে। তো তোমার এই যে মানুষের প্রতি যে সেবা করার কথা বলছো, তৃণমূল সরকার যদি মানুষের প্রতি সেবা করতে যায় তাহলে সরকারি কোনো প্রকল্প যদি কোনো মানুষ পায় তখন তার বাড়িতে গিয়ে ভিক্ষার ঝুলি নিয়ে আমাকে 5,000 টাকা কমিশন দাও। আবার কেউ যদি চাকরি পায়
তাকে আবার 8 লাখ 10 লাখ টাকা করে তৃণমূল নেতাদের ঘুষ দিতে হয় দিদি। তো মানুষের প্রতি যে এই যে তৃণমূলের সেবা বা তৃণমূল সরকারের মদ মাংস প্রথা, এগুলো যে মানুষের একটা আলাদা লেভেলের সেবা, সেটা আমরা ভালো করে জানি। তৃণমূলের যে সংস্কৃতি বা তৃণমূলের যে নীতি, সেগুলো তৃণমূল ছাড়া আর অন্য কেউ পারবে না দিদি। তোমরা বলছো যে সিপিএম থেকে গিয়ে বিজেপি হয়েছে, তাহলে তৃণমূল দলটা কোথা থেকে এলো? সিপিএম থেকে লোক এসেই না তৃণমূল গঠন হয়েছে? নাকি তুমি জন্ম দিয়ে পশ্চিমবঙ্গের জনসংখ্যা 4 কোটি ছিল 12 কোটি করেছো, দিয়ে তুমি ভোট পেয়ে জিতে যাচ্ছ? মনে রাখবেন, আমি ছোট না ও ছোট, না আমি বড় না ও বড়, ডোন্ট কেয়ার। शाबाश बेटा, बहुत बढ़िया। তো তোমাদের কি মতামত তোমরা আমায় কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানেও থেকো। দেখতে থাকো বাংলার কোণে ঘর। কেউ গালাগালি করবে না দিদিকে কিন্তু।